নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার কিছু কথা, ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আজ আমি আপনাদের সামনে সপ্তম পরিচ্ছেদের কিছু অংশ, কথামৃতের সপ্তম পরিচ্ছেদের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। একটু শুনবেন, ভালো লাগবে আশা করি। ঠাকুরের কথা। শ্রীযুক্ত কেশব চন্দ্র সেনের সহিত নৌকা বিহার, সর্বভূতে হিতে রত, ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলকাতা অভিমুখে দ্রুত চলিতেছে। আগ্নেয়পথ কথা হচ্ছে যে জাহাজে করে, তখনকার দিনে বলা হতো বড় নৌকাকে জাহাজ বলতো, সেই নৌকা করে কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুর চলেছেন কলকাতার অভিমুখে। কতদূর গিয়েছিল কারোরই কোনো জ্ঞান নেই, কারণ সবাই তখন মগ্ন হয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনছেন। কে কোন দিকে যাচ্ছে, জাহাজ যে কোন দিকে যাচ্ছে কারোরই কোনো হুঁশ নেই। সবাই নারকোল দেয়া মুড়ি খাইতেছে, কিন্তু সকলেই কিছু কিছু কোচড়ে করে লইলেন এবং খাইতেছেন, যেন আনন্দের হাট বসিয়াছে। কেশব এই মুড়ির আয়োজন করিয়াছিলেন। এই অবসরে ঠাকুর দেখলেন যে বিজয় কৃষ্ণ এবং কেশব দুজনে সংকুচিতভাবে বসে আছেন। তখন ঠাকুর সেই দুজনকে অবোধ বালকের মতো তাদেরকে বললেন, সর্বভূত হিরে তো রত। অর্থ কি জানো তোমরা? শ্রীরামকৃষ্ণ কেশবকে বললেন, ওগো বিজয় এসেছে, দেখো দেখো বিজয় কৃষ্ণ এসেছে। তোমরা ঝগড়া বিবাদ যেমন করো তেমনি তোমরা হলে গিয়ে একজন শিব আর একজন রাম। তোমরা যুদ্ধ করতে নেমেছো, শিবের সঙ্গে রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, আবার দুজনে ভাবও হয়ে গেল। কিন্তু শিবের ওই ভূতপ্রেত গুলো আর রামের ওই বানর গুলো খালু ওদের মধ্যে ঝগড়া লেগেই আছে, কিচির মিচির কিচির মিচির, এ আর মেটেনি গো, এ আর মেটেনি। ঠাকুরের এই কথা শুনে সবাই উচ্চ হাস্য করে উঠল। তখন ঠাকুর আবার বললেন, আপনার লোক তাহারে এইরূপ হয়ে থাকে গো। লব আর কুশ যে রামের সঙ্গেও যুদ্ধ করেছিল, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল দুটোই যেন কত আলাদা, কিন্তু আবার এটি ওর দরকারও তাদের করা। এ কথা শুনে আবার সবাই হেসে উঠল। জটিলে কুটিলে না হলে কি ঝগড়া হয় নাকি গো? জটিলে কুটিলে হলেই ঝগড়া হবেই। এ কথা শুনে আবার সকলে হেসে উঠল। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু আর শিষ্য পরস্পরের মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে গো, এরূপ হয়েই থাকে। কিন্তু যাই হোক, তবু তারা কিন্তু আপনার লোক, এটা কিন্তু মনে রাখবে। এই কথাগুলি ঠাকুর বলতে বলতে আবার সবাই তখন হেসে উঠল। ঠাকুরও অন্যমনস্ক হয়ে পড়লেন। এরপরে আমি আসছি আপনাদের সামনে অষ্টম পরিচ্ছেদ থেকে কিছু কথা, ঠাকুরের কথা তুলে ধরছি। কেশবকে শিক্ষা, গুরুগিরি এবং ব্রাহ্ম সমাজ, গুরু ওই এক সচ্চিদানন্দ, একথা তিনি কেশব এবং ব্রাহ্ম সমাজের যারা ছিলেন তাদেরকে বললেন। কিভাবে বললেন সেটা শুনুন। সকলেই খুব আনন্দ করছে। ঠাকুর তখন কেশবকে বলছে, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। আসল কথা কি জানো তো? মানুষগুলি দেখতে সব একই রকম, কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতি। কারুর ভিতরে সদ্গুণ বেশি, কারুর ভিতরে রজগুণ বেশি, কারুর ভিতরে তমগুণ বেশি। পুলিগুলো সব দেখতে কিন্তু একই রকমের হয়, কিন্তু কোন পুলির ভেতরে ক্ষীরের পোর থাকে, কোন পুলির ভেতরে নারকলের পোর থাকে, এই আর কি। কারুর ভিতরে আবার কলাইয়ের পোরও থাকে গো। কলাই কিন্তু বেশ শক্ত, কিন্তু যখন সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু নরম হয়ে যায়। আমার কি ভাব জানো গা, আমার কি ভাব জানো?
আমার ভাব হচ্ছে আমি খাই দাই থাকি, আর আমি কিচ্ছু জানিনি গো, আর আমি কিচ্ছু জানি। আমার যা কিছু সব ওই মা জানে গা, সব ওই মা জানে। আমার 3 কথাতে কিন্তু গায়ে বেঁধে। কোন কোন 3 কথা? গুরু, কর্তা আর বাবা। তোমরা বুঝলে তো? বুঝলে? গুরু হই এক, ওই সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। আর আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, কিন্তু সকলেই গুরু হতে চায়, কিন্তু শিষ্য হতে আর কে চায় বলো দেখিনি? শিষ্য হতে আর কেউ চায়নি। লোকশিক্ষা এটা কিন্তু দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলেই সেটা হতে পারে। নারদ সুখদেবাদিকে আদেশ দিয়েছিল, শঙ্করেরও আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে গা? কে তোমার কথা শুনবে? আর কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠ জ্বলে দুধ অমনি ফোঁস 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 করে, আর কাঠটা উনুন থেকে টেনে নিলেই আর কিছু নাই, দুধ তখন একেবারে ঝিমিয়ে পড়ে। কলকাতার লোক হলো গিয়ে হুজুগে, এইখানটায় কুয়ো খুঁড়ছে, বলছে এখানটায় জল চাই, তা সেখানটায় জল বেরোলেনি, খালি পাথর বেরোলো, তখন সেই জায়গাটা ছেড়ে দিয়ে আবার আরেকটা জায়গায় খুঁজতে আরম্ভ করলে। এই রকম আর কি। এই হচ্ছে গিয়ে কথা। আসল কথা হলো গিয়ে মনে মনে আদেশ হলে হয়নি গো, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর, সে কথার কত জোর জানো? পর্বত টলে যায় গো, পর্বত টলে যায়। তা নয় তোমাদের খালি লেকচার, দিন কতক লোকে শুনবে, আর তোমাদের লেকচার তারপরে এই লোকে ভুলে যাবে। শোনো, লেকচার দিয়ে কোনো লাভ নেই গো। লেকচার আজ শুনবে, কাল লোকে ভুলে যাবে। আসল কথা হলো গিয়ে নিজেকে অন্তর মনের ভেতরে ঢুকবে, এইভাবে তার সঙ্গে কথা বলতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, তার মনকে জাগিয়ে তুলতে হবে। সেই কথা অনুসারে তবেই কিন্তু যা কাজ হবে। শুধু লেকচারে কোনো কাজ হবে নি গো, শুধু লেকচারে কোনো কাজ হবে নি, বুঝেছো? ঠাকুর আরো বললেন, ভাব চোখে আমি দেখছি হালদার পুকুর। কিরকম জানো হালদার পুকুর? ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা লোকে বাজ্যে করে রাখতো। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, আবার তারা পরদিন আসে, সেই একই রূপ তারা দেখতে পায়, বাজ্যে আর থামে না। ঠাকুরের এ কথা শুনে সবাই অট্টহাস্য করে উঠল। তখন ঠাকুর বললেন, আরো বললেন, কি বললেন? দেখো, এই কথাগুলি যখন চারিদিকে রটে গেল, তখন কোম্পানিকে জানানো হলো, তখন তারা চাপরাশি পাঠিয়ে দিল। সেই চাপরাশি যখন কাগজ মেরে সেখানে লিখে দিল বাধ্যে করিও না, তখন সব বন্ধ হলো। বুঝতে পেরেছ? এই হলো গে কথা। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে গা। আপনারই হয় না, আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কানা আবার কানাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় গা, ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়। কার কি রোগ তখন বোঝা যায়, উপদেশ তখন বোঝা যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় কাদের? অহংকার হয় যারা অজ্ঞান। অহংকার বোধ হয় কিসে? অহংকার বোধ হয় আমি কর্তা। তা কিন্তু নয় গা, তা কিন্তু নয়। ওই ঈশ্বরই হলো গিয়ে আসল কর্তা। ঈশ্বরই সব করেছেন, করছেনও, আমি কিছুই করিনি বা করছি না। এ বোধ হলে তবে তুমি জীবন মুক্ত হবে। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ যতদিন থাকবে ততদিন তোমার দুঃখ যাবেনি, তোমার অশান্তিও যাবেনি। এই কথাটা তুমি কিন্তু মনে রেখো গা, এই কথাটা তোমরা মনে রেখো। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। তুই সবার মঙ্গল করিস মা, তুই সবার মঙ্গল করিস, সবাইকে ভালো রাখিস মা, সবাইকে ভালো রাখিস।